অবশ্যই সবাই এক্সাম দিবা, এক্সাম না দিলে আজকেও রিমুভ খাবা, ঠিক আছে? এক্সাম না দিলে আজকেও রিমুভ খাবা। আর আজকে তোমাদের ওই দেখবা প্রথমে তোমাদের নাম অপশন আছে, পরে দেওয়া আছে গুগল ক্লাসরুমের স্টুডেন্ট লিস্টে তোমার কি নাম আছে, ঠিক আছে? অনেকের নাম আছে জেড এস জি এই টাইপের নাম, তো ওই নামটা লিখা লাগবে। তো আজকে আমি নিজে রিমুভ দিব। তো গুগল স্টুডেন্ট মানে ক্লাসরুমের স্টুডেন্ট লিস্টে যেই নামটা নাই, মানে পরীক্ষা দিছে বাট মানে পরীক্ষা দেয় নাই কিন্তু ওই গুগল ক্লাসরুমে এক্সিস্ট করে, তো ওইটা আমি রিমুভ করে দিব, ঠিক আছে? তো তোমার যে পরীক্ষায় ওই নামটা ভালোভাবে দিও, ঠিক আছে? তো নরমালিটি নিয়ে পড়াশোনা করব। তো অনেকে আবার এটাও করে যে নাম দেয় না, মানে এক্সাম দেয়, এক্সামে নেগেটিভ মার্কিং পাবে এই জন্য হচ্ছে নামও দেয় না, তো তারাও কিন্তু রিমুভ খাবে, পরে বলতে পারবা না যে ভাই রিমুভ, ঠিক আছে? তোমাদের প্রেশার না দিলে তোমরা পড়াশোনা করো না, তো দায়ভার আমার না, ঠিক আছে? কারণ লাস্ট 12 নাম্বার লেকচারও মনে হয় না খুব বেশি জন দেখছো। 15 জন হয়তো ক্লাস করছে, 15-20 জন ফুল ক্লাস করছে, আর 15-20 জন হয়তো রেকর্ড দেখছে, বাকি যারা আছে 96 জনের মধ্যে কেউ রেকর্ডও দেখে নাই, ক্লাসও করে নাই। একটাই অজুহাত, ভাইয়া এক্সাম, কলেজে এক্সাম। ভাই কলেজে এক্সামের জন্য তুমি যে পুরা ফাটায় ফেলতেছো এটা আমি জানি, আমারে বলে লাভ নাই এসব, ঠিক আছে? এক্সাম আমিও দিছি, তো তোমরা যে পড়ে একদম ফাটায় এক্সাম দাও এটা আমি জানি, ঠিক আছে? দিনে হয়তো 2-3 ঘন্টা পড়ো, এটার নাম দাও ভাইয়া সারাদিন পড়ছি, বাকি টাইম সে মোবাইলেই টিপছো। তো মোবাইল না টিপে মোবাইলে একটা ভিডিও দেখো, কাজে দিবে। তো নরমালিটি হচ্ছে মোলারিটির মতোই একটা ঘনমাত্রা। তো লিখে ফেলো সংজ্ঞা প্রথমে, যে নির্দিষ্ট তাপমাত্রায়, আমি লিখি হাতে, এই কালি ইউজ করব না, নির্দিষ্ট তাপমাত্রায় টাইপ করি, কিছুর মাথা লেখাচ্ছে টাইপ করাই, লিখে ফেলো নির্দিষ্ট তাপমাত্রায়, কই রে ভাই প্রতি লিটার দ্রবণে যত গ্রাম তুল্যভর দ্রব বা তুল্যভরের যত গুণ দ্রব, ঠিক আছে? দুইটা এক জিনিস। দ্রবীভূত অবস্থায় থাকে থাকে তাকে ওই দ্রবণের নরমালিটি বলে, ঠিক আছে? তো দেখো খুব সুন্দর একটা সংজ্ঞা, যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে, নির্দিষ্ট তাপমাত্রায় তুমি 1 লিটার দ্রবণ রাখবা, ওই দ্রবণটাতে কোনো একটা দ্রবের তুল্যভরের যত গুণ দ্রব দ্রবীভূত থাকবে তাকে কি বলবো, ওই দ্রবণটার নরমালিটি বলবো। দেখো দেখো তুল্যভরের গণিতক যে কথা, ঠিক আছে, গ্রাম তুল্যভর একই কথা, ঠিক আছে? তুল্যভরের গণিতক যে কথা, গ্রাম তুল্যভর কি একই জিনিস, ঠিক আছে? গ্রাম তুল্যভর একই জিনিস। এই সংজ্ঞাটা তুলছো সবাই? জি ভাই। আচ্ছা, তো এই কথাটা আসলে কি ইন্ডিকেট করতেছে, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে মানে 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যভর দ্রব দ্রবীভূত থাকে। দেখো ভাইয়া, যখন আমরা মোলারিটি পড়ছিলাম, ঠিক আছে, মোলারিটি পড়ছিলাম, তখন ওই মোলারিটির সংজ্ঞা আমরা কি দিছিলাম, নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে, তাই না ভাইয়া? এটা পড়ছিলাম না? দেখো তো ভাইয়া, মোল সংখ্যা কি ছিল? মোল সংখ্যা ছিল না আণবিক ভরের একটা গুণিতক দ্রবের? হ্যাঁ, এক গুণিতক ছিল না? মনে করো, মনে করো ভাইয়া, এই দ্রবটাতে 1 লিটারে 5 মোল সালফিউরিক অ্যাসিড আছে। কয় মোল সালফিউরিক অ্যাসিড আছে বলো তো ভাইয়া? 5 মোল সালফিউরিক অ্যাসিড আছে। আমরা কি বলতে পারি না যে ভাইয়া এই দ্রবণটাতে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরের 5 গুণ দ্রব দ্রবীভূত অবস্থায় আছে? বলতে পারি না? জি হ্যাঁ ভাইয়া। বলতে পারি। কারণ 5 মোল সালফিউরিক অ্যাসিড সমান কত গ্রাম? 5 × 98 গ্রাম, তাই না? এই তাই তো?
তার মানে জি কোন ভাইয়া। একটা দ্রবণে 5 মোল দ্রব, হ্যাঁ কোন একটা দ্রবণে 5 মোল দ্রব দ্রবীভূত অবস্থায় আছে, এইটাকে আমরা এভাবেও ঘুরায় বলতে পারি যে ভাইয়া এই দ্রবণটাতে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরের কত গুণ দ্রব দ্রবীভূত আছে, 5 গুণ দ্রব দ্রবীভূত আছে। এজন্য এই দ্রবণটার ঘনমাত্রা কত ছিল, মোলারিটি ছিল 5 মোলার। এরকম আণবিক ভরের মতো আরো একটা কনসেপ্ট আছে তুল্য ভর, ঠিক আছে, আরো একটা কনসেপ্ট আছে কি তুল্য ভর। মনে করো ভাইয়া সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর হচ্ছে 49, কত 49, এবং এই দ্রবণটাতে সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে 98 গ্রাম, ঠিক আছে, 98 গ্রাম 1 লিটার দ্রবণ যদি তুমি নাও, তো 1 লিটার দ্রবণে তোমার সালফিউরিক অ্যাসিড আছে কত গ্রাম, 98 গ্রাম। বলো তো ভাইয়া এই দ্রবণটাতে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভরের কত গুণ দ্রব দ্রবীভূত আছে, 2 গুণ, তাই না, 2 গুণ না, 2 গুণ। তাহলে এই জি ভাইয়া। দ্রবণটার ঘনমাত্রা নরমালিটি হবে 2 নরমাল, নরমালকে বলা হয় n, ঠিক আছে। তার মানে এই দ্রবণটার ঘনমাত্রা কত নরমাল হবে, 2 নরমাল হবে। তার মানে দেখো মোলারিটিতে যখন আমরা আণবিক ভরের গুণিতক দিয়ে হিসাব করতাম, একইভাবে নরমালিটিতে আমরা কার গুণিতক দিয়ে হিসাব করব, আমরা তুল্য ভরের গুণিতক দিয়ে হিসাব করব। এবার দেখো ভাইয়া আমরা গ্রাম তুল্য ভরের কথা বলতেছি না, মোলারিটিতে যেটা মোল, নরমালিটিতে সেটা কি বলতো ভাইয়া, গ্রাম তুল্য ভর, ঠিক আছে, গ্রাম তুল্য ভর। তার মানে আমি যদি ভাইয়া বলি সালফিউরিক অ্যাসিডের 1 গ্রাম তুল্য ভর, ঠিক আছে, এটা সমান কত হবে বলতো ভাইয়া, এই যে তুল্য ভরের সমান 49 গ্রাম, ঠিক আছে। যেমন আমি সালফিউরিক অ্যাসিডের 1 মোল সমান কি বলছিলাম, 98 গ্রাম বলছিলাম না। একইভাবে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর যদি হয় 49, তাহলে সালফিউরিক অ্যাসিডের গ্রাম তুল্য ভর বা গ্রাম ইকুইভ্যালেন্ট মাস, ঠিক আছে, 1 গ্রাম তুল্য ভর সমান কত হবে বলতো ভাইয়া, 49 গ্রাম হবে। তাহলে বলতো ভাইয়া 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান কত গ্রাম তুল্য ভর হবে, 2 গ্রাম তুল্য ভর না, হ্যাঁ জি ভাইয়া। সমান কত বলতো ভাইয়া, 98। দেখো তোমরা মোল সংখ্যা, মোলারিটি এগুলা পড়তে পড়তে অভ্যস্ত হওয়ার কারণে এই জিনিসগুলা তোমাদের কাছে একটু আনএক্সেপ্টেবল মনে হচ্ছে, নতুন নতুন মনে হচ্ছে, সমস্যা নেই, ইউজ টু হয়ে যাবে। ইউজ টু না হইলেও তোমাদের খুব বেশি ক্ষতি হবে না, ঠিক আছে। তো কোন একটা দ্রবণের মোল সংখ্যাকে, মানে দ্রবের মোল সংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করতাম না, তো গ্রাম ইকুইভ্যালেন্ট মাসকে আমি এক্স দিয়ে প্রকাশ করলাম এবার থেকে, ঠিক আছে। তো এই জিনিসটা আমি আশা করি বুঝাইতে পারছি। তো মনে করো আমি গ্রাম তুল্যভরকে এক্স দিয়ে প্রকাশ করলাম। তো এত কিছু যে পড়ছি, এখানে আমরা তুল্যভর জিনিসটা বারবার পাইছি, তাই না। তো আমরা চলো তুল্যভর জিনিসটা সম্পর্কে জেনে আসি, জেনে আসার পরে আমরা আবার কি নরমালিটিতে ফিরে আসবো। তাহলে কোন একটা দ্রবণের নরমালিটি কি, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত গ্রাম তুল্যভর দ্রব্য বা তুল্যভরের যত গুণ দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকে, কত লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে, সেটাকে আমরা কি বলবো, ওই দ্রবণের নরমালিটি বলবো, ঠিক আছে ভাইয়া, ওই দ্রবণের নরমালিটি বলবো। তাহলে চলো তুল্যভর জিনিসটা কি সেটা আগে জেনে আসি, ঠিক আছে। তুল্যভর পড়তেছি, হোয়াট ইজ তুল্যভর, ঠিক আছে। তুল্যভরের ইংলিশ হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস। এটাকে প্রকাশ করা হয় বড় হাতের ই দিয়ে। আমরা এখানে অনেকগুলা শর্টকাট শিখবো। ইকুইভ্যালেন্ট মাস জিনিসটা কি, দেখো ভাইয়া তুল্যভরের সংজ্ঞা আমরা বিভিন্ন ভাবে দিতে পারি। এখন তুল্যভরের যে গদ বাঁধা সংজ্ঞা, এটা আমরা প্রথমে দিব, তারপরে আমরা বের করব যে শর্টকাটে কিভাবে আমরা তুল্যভর বের করে ফেলতে পারি যে কোনো যৌগের। প্রথমে আমরা কি বেসিকটা শিখবো, বেসিক বলতে বিজ্ঞানীরা কি সংজ্ঞা দিছিল, কাকে আমরা তুল্যভর বলি, সেগুলো আমরা শিখবো পুরা 15-20 মিনিট ধরে শিখবো। শিখার পরে কিভাবে আমরা শর্টকাট ওয়েতে তুল্যভর বের করে ফেলতে পারি যে কোনো যৌগের, সেটা আমরা কি এক লাইনে শিখে ফেলবো, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা তুল্যভরের যে সংজ্ঞা সেটা বিজ্ঞানীরা কিভাবে দিছে সেটা আমরা বের করে ফেলি, ঠিক আছে। তো তুল্যভরের সংজ্ঞাটা সেটা মৌলের জন্য একরকম, যৌগের জন্য আরেক রকম। তো চলো আমরা মৌলের তুল্যভরটা প্রথমে শিখে আসি, ঠিক আছে, মৌলের তুল্যভর। তো লেখো কোন একটা মৌলের তুল্যভর হচ্ছে, মনে করো যে কোনো একটা মৌল, অক্সিজেনের তুল্যভর বের করবা অথবা সোডিয়ামের তুল্যভর বের করবা, এটা তুমি কিভাবে বের করতে পারো, তো আমার সাথে সাথে লিখে ফেলো। তো লিখো মৌলের যে পরিমাণ ভর, মৌলের যে পরিমাণে, মৌলের যে পরিমাণে আফগানিস্তান স্কটল্যান্ডকে কয় রানে হারাইছে জানো, 130। বাংলাদেশ স্কটল্যান্ডের সাথে কত রানে হারছে জানো, 5 রানে মনে হয়। 6 রান। 5 রানে।
কয় উইকেটে 5 রান 5 রান না 6 রান এমন ভাবে। স্কটল্যান্ডের সাথে 5 রানে হারছে? জি ভাই। তাইলে তো কম রানেই হারছে। কি ব্যাপার, কি ব্যাপার, কোথায় চলে যাও? আচ্ছা, তাহলে মৌলের তুল্যভর। মৌলের তুল্যভর কি ভাইয়া? মৌলের যে পরিমাণ ভর, মৌলের যে পরিমাণ ভর 1 গ্রাম হাইড্রোজেন, 8 গ্রাম অক্সিজেন, অথবা কি বলতো ভাইয়া 35.5 গ্রাম ক্লোরিন বা তার সমতুল্য ভরের সাথে বিক্রিয়া করে, বা অন্য কোনো যৌগ থেকে এই পরিমাণ ভরের এই পরমাণুগুলোকে প্রতিস্থাপন করে, সেই পরিমাণকে আমরা কি বলি? ওই মৌলের তুল্যভর বলি। সংখ্যাটা লিখছো? জি ভাইয়া। আচ্ছা, তো এই জিনিসটা আসলে কাকে ইন্ডিকেট করে, মানে এই জিনিসটা দিয়ে আমরা কি বুঝাইছি? চলো আমরা একটা বিক্রিয়া করে ফেলি। মনে করো আমাদের ম্যাগনেসিয়ামের তুল্যভর বের করা লাগবে, ঠিক আছে? কার ভাই এখানে তুল্যভর বের করা অক্সিজেনের লাগবে? হুম, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আর ক্লোরিনের তো ভর সংখ্যা। এটা 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 কোনো নিয়মের কথা আমি বলি নাই যে পারমাণবিক সংখ্যা নিছি নাকি ইয়ে নিছি, ঠিক আছে? এটাই, ঠিক আছে? মানে বিজ্ঞানীরা সংজ্ঞায়িত করে দিছে যে হাইড্রোজেন 1 গ্রাম, অক্সিজেন 8 গ্রাম, ক্লোরিনের কি 35.5 গ্রাম। তার মানে হাইড্রোজেনের তুল্যভর 1 গ্রাম, ঠিক আছে? 1, অক্সিজেনের তুল্যভর হচ্ছে 8 গ্রাম, আর ক্লোরিনের তুল্যভর কত? 35.5 গ্রাম। এটা কি বিজ্ঞানীরা 35.5। ফিক্স ধরে নিছে, এটা ফিক্স ধরে নিছে, ঠিক আছে? এটার সাথে মানে তোমার যদি তুল্যভরের কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি খুব সুন্দরভাবে, মানে তুমি রাসায়নিক সমীকরণের যে হাবিজাবি জিনিসপত্র মুখস্থ করছো না? হ্যাঁ, অনেক কিছু মুখস্থ করছো না? ওই জিনিসপত্র বা শিখছো না, এগুলা কিছু তোমার শিখা লাগবে না, ঠিক আছে? যে কোনো মৌলের, যে কোনো, ঠিক আছে, যে কোনো মৌলের যে কোনো যৌগের তুল্যভরের সমান পরিমাণ সবসময় অপরটার তুল্যভরের সমান পরিমাণের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে? মনে করো 1 গ্রাম হাইড্রোজেন, এটা কি হাইড্রোজেনের তুল্যভর, 8 হচ্ছে কি অক্সিজেনের তুল্যভর। যে কোনো বিক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেনের সাথে 8 গ্রাম অক্সিজেনের বিক্রিয়া করবে, তাদের অনুপাতটা হবে এরকম, ঠিক আছে? আবার ক্লোরিনের তুল্যভর কত? 35.5 গ্রাম, হাইড্রোজেনের তুল্যভর কত? 1 গ্রাম। তার মানে যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন অলওয়েজ কি বলতো ভাইয়া? 35.5 গ্রাম ক্লোরিনের সাথেই বিক্রিয়া করবে, বেশিও করবে না, কমও করবে না, ঠিক আছে? মানে তুল্যভরের কনসেপ্ট যদি থাকে, বিক্রিয়ার যে এতগুলা তত্ত্বমত্ত সংখ্যানুপাতিক সমীকরণ শিখে উল্টায় ফেলছো না, এগুলা কিচ্ছু তোমার লাগবে না। তুল্যভর দিয়ে তুমি সবকিছু ব্যাখ্যা করতে পারবা, ঠিক আছে? যে কোনো একটা জিনিসের তুল্যভর পরিমাণ অপর একটা জিনিসের তুল্যভর পরিমাণের সাথেই বিক্রিয়া করে, ঠিক আছে? সব সময়, ঠিক আছে? এটা অবভিয়াস। ভাইয়া এভাবেই সমতুল্য ভরটা কি? ভাইয়া সমতুল্য ভরটা কি? এই আচ্ছা, জায়গায় লেখা বুঝাইতেছি। তার সমতুল্য ভরের সাথে বিক্রিয়া করে। বুঝাইতেছি, ঠিক আছে, বুঝাইতেছি। মনে করো ম্যাগনেসিয়ামের তুল্যভর তুমি বের করবা, এজন্য ম্যাগনেসিয়ামের সাথে কি করা লাগবে? এই তিনটার যে কোনো একটার বিক্রিয়া করাই ফেলবা, ঠিক আছে? মনে করো আমি অক্সিজেনের সাথে বিক্রিয়া করাই দিলাম। তোমরা সবাই জানো ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিবাহ টিবাহ মানে বিক্রিয়া টিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে ফেলে। তো এই বিক্রিয়া সমতাকরণ করতে হবে অবশ্যই। তো দেখো ভাইয়া, সমতাকরণ করলে বিক্রিয়াটা এরকম পাবো। দেখো তো ভাইয়া, এই বিক্রিয়ায় ম্যাগনেসিয়ামের 2 মোল 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, তাই না? তো 1 মোল অক্সিজেনের ভর কত গ্রাম? 32 গ্রাম। আর 2 মোল ম্যাগনেসিয়ামের ভর কত গ্রাম বলো তো ভাইয়া? কত? 48 গ্রাম। দেখো তো ভাইয়া, তার মানে আমরা কি বলতে পারি? 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কত গ্রাম? 48 গ্রাম। তাহলে 1 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কত গ্রাম? 48 গ্রাম। 48 বাই 32 গ্রাম, তাই না? তাহলে বলো তো কত গ্রামের সাথে বিক্রিয়া করে? এটা আমার বের করা লাগবে 8 গ্রাম। তাহলে 8 গ্রামের সাথে বিক্রিয়া করে কত গ্রাম? 48 বাই 32 ইনটু কত? 8 কত হয় দেখো তো? কত হয়? ভাই 12। দেখো 24। এই 24 হয় না, 12 হয়। হ্যাঁ 12 হয়। কত হয় বলো তো 12। ভাইয়া? 12 হয়। তাহলে ম্যাগনেসিয়ামের তুল্যভর কত হবে? এই ম্যাগনেসিয়ামের তুল্যভর কত হবে তাহলে বলো? 12। তাহলে ইকুইভ্যালেন্ট মাস হচ্ছে ই, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের কত বলো তো ভাইয়া?
12। তার মানে 8 গ্রাম অক্সিজেন কি পরিমাণ ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে, সেটাই কি ম্যাগনেসিয়ামের তুল্য ভর। ঠিক আছে, সেটাই কি বলতো ভাইয়া ম্যাগনেসিয়ামের তুল্য ভর। ঠিক আছে, তাহলে একইভাবে তোমাদের যদি আমি বের করতে বলি যে ভাইয়া এটা বের করো, ঠিক আছে, এটা বের করো যে কোনটা বের করবা, বের করবা হচ্ছে ব্রোমিনের তুল্য ভর। ঠিক আছে, ব্রোমিন বেশি কঠিন হয়ে যায় তাই না, ব্রোমিনের পারমাণবিক ভর 80, এটা তো জানো, জানো তো নাকি? মনে করো ব্রোমিনের তুল্য ভর তুমি বের করবা, ঠিক আছে, কিভাবে বের করবা? এখন তুমি ব্রোমিনের সাথে এই তিনটার যে কোনো একটার বিক্রিয়া করাই দিতে পারো, তো হাইড্রোজেনের বিক্রিয়া করাও। তো তোমরা জানো হাইড্রোজেনের সাথে ব্রোমিন বিক্রিয়া করে কি উৎপন্ন করে, হাইড্রোজেন ব্রোমাইড উৎপন্ন করে, HBr উৎপন্ন করে। তো সমতাকরণ করলে এরকম। দেখো তো ভাইয়া 1 মোল হাইড্রোজেনের ভর কত গ্রাম, 2 গ্রাম। 1 মোল ব্রোমিনের ভর কত গ্রাম বলো তো ভাইয়া, 160 গ্রাম প্রায়, তাই না? তার মানে এই 2 গ্রাম হাইড্রোজেনের সাথে ব্রোমিন বিক্রিয়া করে কত গ্রাম, 160 গ্রাম। 160। তাহলে 1 গ্রামের সাথে কত গ্রাম হবে, 80 গ্রাম। 80 গ্রাম। তাহলে ব্রোমিনের তুল্য ভর E(Br) কত হবে, 80। 80 হবে। ঠিক আছে, 80 হবে। সুন্দর সুন্দর সুন্দর। ঠিক আছে, তাহলে ব্রোমিনেরটাও আমরা বের করে ফেললাম। তো মনে করো এবার হচ্ছে এরকম একটা রাসায়নিক বিক্রিয়া দেখলা যে ভাইয়া, এরকম দেখলা যে জিঙ্ক প্লাস হচ্ছে H2SO4। ঠিক আছে, এই বিক্রিয়াটায় জিঙ্ক সালফেট আর হচ্ছে কি বলতো ভাইয়া H2 উৎপন্ন হয়। তো এই বিক্রিয়া দেখে তোমাকে বের করতে বললো যে ভাইয়া জিঙ্কের তুল্যভর কত, তুমি সেটা বের করো। ঠিক আছে, E of zinc is equal to what, এটা তোমার বের করা লাগবে। ঠিক আছে, এখন দেখো তো ভাইয়া এত পরিমাণ ভর কত গ্রামের সাথে বিক্রিয়া করে, শুধুমাত্র কি এটাই ছিল না, অন্য যৌগ হতে প্রতিস্থাপন করে তাকে আমরা কি বলি, তুল্যভর বলি না? প্রতিস্থাপন দিয়েও তো আমরা হিসাব করতে পারি। এখন দেখো তো ভাইয়া এই বিক্রিয়ায় 1 মোল জিঙ্ক কয় মোল হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে, 1 মোল না? 2 মোল। এই 1 মোল মিয়া, 1 মোল। 1 মোল। তাহলে 1 মোল জিঙ্ক সমান কত গ্রাম, 65.4 গ্রাম। 1 মোল হাইড্রোজেন সমান কত গ্রাম, 2 2 গ্রাম। গ্রাম। তাহলে 2 গ্রাম হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে কত গ্রাম জিঙ্ক, 65.4 গ্রাম। তাহলে বলো তো 1 গ্রাম হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে কত গ্রাম জিঙ্ক, 65.4 ডিভাইড বাই কত 2 সমান কত আসে, 32.7। তাহলে জিঙ্কের তুল্যভর কত, 37.7 বা 32.7। 32.7। ঠিক আছে, তাহলে জিঙ্কের তুল্যভর যেটা সেটা আমরা বের করে ফেলতে পারি। এখন মনে করো ভাইয়া এই যে হিসাব নিকাশগুলা থেকে আমরা জেনে গেলাম যে ভাইয়া ব্রোমিনের যে তুল্যভর, ঠিক আছে, ব্রোমিনের যে তুল্যভর সেটা কত, 80। এটা আমরা জেনে গেছি। ঠিক আছে, ব্রোমিনের তুল্যভর 80, এটা আমরা কি জেনে গেছি। এবার তোমাকে একটা বিক্রিয়া দিয়ে দিল ক্যালসিয়াম যোগ ব্রোমিন। ঠিক আছে, বিক্রিয়া করে উৎপন্ন করলো ক্যালসিয়াম ব্রোমাইড। ঠিক আছে, বললো এই বিক্রিয়াটাতে ক্যালসিয়ামের তুল্যভর কত। দেখো ভাইয়া সমতুল্য ভরের কনসেপ্ট আসে এখান থেকে, কেবলমাত্র যে তুমি এই তিনটা থেকেই কোন একটা মৌলের তুল্যভর বের করতে পারবা এরকম না। যে কোনো মৌলের তুল্যভর যদি তুমি জেনে যাও, ওই মৌলটা থেকে কি বলতো ভাইয়া আরেকটা মৌলের তুল্যভরও তুমি বের করে ফেলতে পারবা। দেখো ভাইয়া ব্রোমিনের তুল্যভর কত, 80। তার মানে 80 গ্রাম ব্রোমিনের সাথে অন্য কোন মৌলের যত পরিমাণ বিক্রিয়া অংশগ্রহণ করবে সেটা কি হবে, সেটা হবে সেই মৌলের তুল্যভর। তাহলে এখান থেকে বলো তো ভাইয়া ক্যালসিয়ামের তুল্যভর কত, এটাই আসলে সমতুল্য ভরের কথা বলতে আর কি। তাহলে ব্রোমিন 1 মোল ব্রোমিন সমান কত গ্রাম, 160 গ্রাম। 1 মোল ক্যালসিয়াম সমান 40 গ্রাম। তাহলে 160 গ্রাম বিক্রিয়া করে 40 এর সাথে, তাহলে 80 গ্রাম বিক্রিয়া করে কত গ্রামের 20 সাথে গ্রাম। বলো তো, 20 গ্রাম। 20 তাহলে গ্রাম। ক্যালসিয়ামের তুল্যভর কত, 20। 20 বুঝতে গ্রাম। পারছো সবাই এটা? এই বুঝতে বুঝতে পারছো? আচ্ছা, ভেরি জি গুড। ভাইয়া। জি তাহলে ভাইয়া। তাহলে যে কোনো মৌলের তুল্যভরের বেসিক নিয়মটা বের করার বেসিক নিয়মটা হচ্ছে এটা, যে কিভাবে আমরা বেসিক ওয়েতে তুল্যভর বের করতে পারি। যদিও এইভাবে আমরা বের করব না, সত্যি কথা, এভাবে আমরা বের করব না। এটা অনেক ঝামেলার একটা প্রসেস, কয়েক মিনিট পরেই বুঝতে পারবা। ঠিক আছে, এত সময় ভাইয়া আমাদের নাই, আমরা শর্টকাট ওয়েতে বের করে ফেলবো। হ্যাঁ ভাইয়া বলো। ভাই এটা তুল্য ভরটা তো ভাই মৌলের যেটা ওইটা তো ভাই পারমাণবিক সংখ্যার সাথে ভাই মিলে যায় ভাই অনেকটাই না দেখলাম। না না না, পারমাণবিক পারমাণবিক সংখ্যার ভরের সাথে মিলা যায়। সবগুলা মিলে না ভাইয়া পারমাণবিক সংখ্যার সাথে। 35-এর 35.5 মানে ক্লোরিনের পারমাণবিক একটা সংখ্যা ভরের কত? সাথে একটা পারমাণবিক সংখ্যার সাথে মিলে। মানে এগুলার সম্পর্ক নাই, বিশ্বাস করো সম্পর্ক নাই। ক্যালসিয়াম একটা ভাইয়া 20। হ্যাঁ ক্যালসিয়াম হোক রে ভাই হোক, তুমি মিলাইতে পারবো না। ফসফরাসেরটা মিলাও, পারবা না।
মানে তুমি পারবা না মিলাইতে, সবগুলা পারবা না। মানে এই ধরনের সম্পর্ক তুমি খুঁজতে পারো, যদি পাও তো ওকে, ভবিষ্যতে তোমরা তোমাদের স্টুডেন্টকে আরো শর্টকাট শিখাইতে পারবা। বাট আমি এখনো পর্যন্ত এই ধরনের কোন রিলেশনশিপ পাই নাই। যে রিলেশনশিপটা পাইছি আণবিক ভরের সাথে, সেটা তোমাদের আমি শিখাবো, ঠিক আছে? আমি যদি ভাইয়া সেটা পাই, ভাইয়া হ্যাঁ কোন একটা, কোন একটা মৌলের তুল্য ভর কি নির্দিষ্ট মানে কনস্ট্যান্ট? হ্যাঁ কনস্ট্যান্ট, আণবিক ভরের মতো তুল্য ভরও কনস্ট্যান্ট, ঠিক আছে, চেঞ্জ হয় না। এখন বলো তো ভাইয়া, আমি যদি তোমাদের বলি যে 1 গ্রাম তুল্যভর ক্যালসিয়াম, ক্যালসিয়াম ঠিক আছে, বা এক্স অফ ক্যালসিয়াম, 1 গ্রাম তুল্যভর ক্যালসিয়াম সমান, তুমি কি কত গ্রাম লিখবা বলো তো ভাইয়া? 20 গ্রাম। 20 গ্রাম লিখবা, ঠিক আছে, 20 গ্রাম লিখবা, ঠিক আছে, 20 গ্রাম ক্যালসিয়াম, ঠিক আছে। আমি যদি তোমাদের বলি এক্স গ্রাম তুল্যভর ক্যালসিয়াম, তুমি কি লিখবা? এক্স ইন্টু 20। 20 গ্রাম লিখবা না এটা? জি ভাই। তাহলে মোল সংখ্যার মতো আমি গ্রাম তুল্যভরের সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করলাম? এক্স দিয়ে প্রকাশ করলাম। এগুলা কিছু তোমাদের বইতে প্রকাশ করে নাই, অন্য নামেও তোমরা শিখতে পারো, এবং এগুলা তোমাদের খুব বেশি শেখানো হবে না, আমার অনেক তেল, এই জন্য আমি শিখাচ্ছি, ঠিক আছে? তো একটু তোমাদের কনফিউজ করবো, যাদের হচ্ছে বেসিকটা একটু নড়বড়ে তাদের একটু কষ্ট হবে। তো যাদের কষ্ট হবে তাদের এত কিছু বাদ দিয়ে শুধুমাত্র লাস্টের টপিকগুলা, লাস্টের অংশটা দেখলে হয়ে যাবে, ঠিক আছে? আমি ট্রাই করতেছি তোমাদের আসলে বোঝানোর জিনিসগুলা মিন করে কি, ঠিক আছে? তো দেখো, তার মানে কি, আমি গ্রাম তুল্যভরের সংখ্যাকে এক্স দিয়ে প্রকাশ করলাম। তো দেখো তো ভাইয়া, এক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি তাহলে? কোন একটা যৌগের, মনে করো তোমার ডাব্লিউ পরিমাণ দেওয়া আছে, ঠিক আছে, ডাব্লিউ গ্রাম দেওয়া আছে, তাহলে গ্রাম তুল্যভরের সংখ্যা এক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া? আমরা জানি তুল্যভর সমান কত গ্রাম তুল্যভর? 1, তাই না? এই জি ভাই। তুল্যভরের সমান পরিমাণ যদি থাকে, যদি ই গ্রাম থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? 1 গ্রাম তুল্যভর লিখতে পারি না? হ্যাঁ, জি ভাইয়া। তাহলে বলো তো ভাইয়া, 1 গ্রাম যদি থাকে তাহলে আমরা কত গ্রাম তুল্যভর লিখতে পারি? 1 বাই ই। তাহলে বলো তো ভাইয়া, যদি ডাব্লিউ গ্রাম থাকে তাহলে আমরা কি লিখতে পারি? ডাব্লিউ বাই ই লিখতে পারি না? জি ভাই। তাহলে এটাই কি নির্দিষ্ট একটা পরিমাণে গ্রাম তুল্যভরের সংখ্যা। তাহলে গ্রাম তুল্যভরের সংখ্যাকে আমরা প্রকাশ করতেছি এক্স দিয়ে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারি কি বলো তো ভাইয়া? ডাব্লিউ বাই ই। এটা তোমাদের লাগবে না, তারপরেও একটু মনে রাখো, আমি একটা সূত্র ডিরাইভ করব। মানে তোমরা নরমালি সূত্রটা মুখস্থ করো, আমি ডিরাইভ করে দেখাবো, এই জন্য আমার এগুলা লাগবে আর কি। তাহলে গ্রাম তুল্যভরের সংখ্যা, মোল সংখ্যার মতো গ্রাম তুল্যভরের সংখ্যা কি? এক্স ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ই। মোল সংখ্যা এন ইজ ইকুয়াল টু কি ছিল? ডাব্লিউ বাই এম ছিল। দেখছো মিল পাচ্ছো? মিল পাচ্ছ? মিল আছে কিন্তু। মোল সংখ্যা ছিল ডাব্লিউ বাই এম, আর গ্রাম তুল্যভরের সংখ্যা কত ছিল? ডাব্লিউ বাই ই, ঠিক আছে? এই দুইটা একটু মিল আছে। তো আমরা মৌলের, এটা এটা যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা মৌলের তুল্যভর নির্ণয় শিখলাম, এবার চলো যৌগের তুল্যভর নির্ণয় করা শিখি, ঠিক আছে? তাহলে লিখে ফেলো যৌগের তুল্যভর। তো আমরা এই আধ্যাত্মিক কথাবার্তা শেষে এক্সামটা নিয়ে নিব, তারপরে আমরা শর্টকাট কথাবার্তা বলবো, ঠিক আছে? যৌগের তুল্যভর। তো লিখে ফেলো কোন একটা যৌগের তুল্যভর আসলে কিভাবে আমরা বের করতে পারি। এটা আমি টাইপ করি ভাই, টাইপ করা মোর ইজি, ঠিক আছে, লেখাচ্ছে। তো লিখো যৌগের যে পরিমাণে, সেম কথা, যৌগের যে পরিমাণে যদি ফিরে নিতে 1 গ্রাম, বাংলা 1 গ্রাম হাইড্রোজেন, ঠিক আছে, সেম কথা, 8 গ্রাম অক্সিজেন, অথবা কি বলতো ভাইয়া 35.5 গ্রাম ক্লোরিন পাওয়া যায়, ঠিক আছে, থাকে। বা কোন মৌলের তুল্যভর পরিমাণ থাকে, তাকে ওই যৌগের তুল্যভর বলে, ঠিক আছে? তার মানে সিম্পল কথাবার্তা, তুমি একটা যৌগ নিবা, যৌগগুলাতে একটা যে কোনো একটা মৌলকে ইন্ডিকেট করবা, সব মানে একটা মৌলকে ইন্ডিকেট করলেই হয়েছে। তো
মৌলটার তুল্যভর পরিমাণ যৌগের যত ভরের মধ্যে থাকে সেটা কি হবে, ওই যৌগের তুল্যভর হবে। ঠিক আছে, এটা লিখো, লিখার পরে আমি বুঝাচ্ছি। ঠিক আছে, এটা লিখো, লিখার পরে আমি বুঝাচ্ছি। লিখছো? জি ভাইয়া। আচ্ছা দেখো, জি ভাইয়া। দেখো মনে করো, মনে করো, মনে করো HCl একটা যৌগ। ঠিক আছে, দেখো তো ভাইয়া HCl এর টোটাল ভর কত, মানে 1 মোলের ভর হচ্ছে 35.5 গ্রাম, 36.5 গ্রাম। 36.5 তার মধ্যে হাইড্রোজেন আছে কত গ্রাম, 1 গ্রাম, ক্লোরিন আছে 35.5 গ্রাম। দেখো তো ভাইয়া হাইড্রোজেনের তুল্যভর কত, 1 না? জি ভাই। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন কত গ্রাম এই HCl এর মধ্যে আছে? 35.5 গ্রাম। 36.5 গ্রামের ভিতরে। তাহলে HCl এর তুল্যভর কত হবে, 36.5 হবে। বুঝতে পারছো? মানে 1 গ্রাম হাইড্রোজেন যৌগটার যত অংশে আছে, মানে যত গ্রামের মধ্যে আছে। তো 1 গ্রাম হাইড্রোজেন আছে যৌগটার কত গ্রামে, 36.5 গ্রামে, তাই না? 36.5 গ্রাম HCl এর মধ্যে হাইড্রোজেন হচ্ছে 1 গ্রাম। এবার মনে করো, এবার মনে করো ভাইয়া তোমাকে দিয়ে দিল এরকম যে ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, তো ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর কত, কত, 24, 16, 40, তাই না? তার মানে 1 মোলের ভর 40 গ্রাম, তার মধ্যে অক্সিজেন আছে কত গ্রাম, অক্সিজেন আছে 16 গ্রাম। দেখো তো ভাইয়া 16 গ্রাম অক্সিজেন আছে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডে, 40 গ্রাম। তাহলে 8 গ্রাম থাকবে কত গ্রামে, 20 গ্রামে। 20 গ্রামে। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের তুল্যভর কত হবে, 20 গ্রাম। 20 গ্রাম হবে। ঠিক আছে, 20 হবে। তো একই ভাবে শোনো, এখানে আমরা যে অক্সিজেন হিসাব করতেছি, অক্সিজেনের জন্য একটা শর্ত আছে। অক্সিজেন, ঠিক আছে, যৌগমূলকের অংশ হিসেবে থাকতে পারবে না। যখন তুমি অক্সিজেন দিয়ে হিসাব করবা, তখন অক্সিজেনকে কি দিয়ে হিসাব করতে পারবে না, মানে যৌগমূলকের অংশ হিসেবে হিসাব করতে পারবে না। যৌগমূলকের অংশে থাকা, অংশে থাকা অক্সিজেনের, অক্সিজেন দিয়ে যৌগের তুল্যভর হিসাব করা যায় না। এটা লিখে ফেলো, যৌগের তুল্যভর হিসাব করা যায় না। এই একটা পয়েন্ট লিখে দাও, এখানে একটা ব্যতিক্রম, হিসাব করা যায় না। তো এই জিনিসটা আসলে কি বুঝাইছে, চলো আমরা একটু দেখি। মনে করো তোমার কাছে একটা যৌগ আছে ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, কি আছে বলো তো ভাইয়া? মনে করো তোমার কাছে একটা যৌগ আছে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, তোমাকে বললো ক্যালসিয়াম কার্বনেটের তুল্যভর কত। তুমি সুন্দরভাবে দেখলা যে ভাইয়া ক্যালসিয়াম কার্বনেটের ভর কত, 100 গ্রাম 1 মোলের, এবং তার মধ্যে অক্সিজেন আছে কত গ্রাম বলো তো ভাইয়া, 348 গ্রাম। তুমি সুন্দরভাবে হিসাব করলা যে ভাই 48 গ্রাম আছে 100 গ্রামে, 1 গ্রাম আছে কত গ্রামে, 8 গ্রাম আছে কত গ্রামে। তো 8 গ্রাম যত গ্রাম আছে সেটাই কি হবে, ক্যালসিয়াম কার্বনেটের তুল্যভর হবে। এভাবে হিসাব করলে কি হবে, ভুল হবে, কারণ এখানে যে অক্সিজেনটা আছে সেটা কোথায় আছে, একটা যৌগমূলকের অংশে আছে না? জি ভাইয়া। তাহলে যৌগমূলকের অংশে থাকা অক্সিজেন দিয়ে তুমি কি করতে পারবে না, তুল্যভর নির্ণয় করতে পারবা না। তো উপায় কি, উপায় হচ্ছে ভাইয়া তোমার অন্য কোনো মৌলকে নিতে হবে। যেমন এই যৌগটাতে ক্যালসিয়ামের তুল্যভর কত সেটা আমরা বের করতে পারি না? জি ভাই, 20। কত, 20। 20, তাই না? দেখো তো ভাইয়া এই যৌগটার ভর কত, 100 গ্রাম, তার মধ্যে ক্যালসিয়াম আছে কত গ্রাম, 40 গ্রাম। তাহলে 40 গ্রাম আছে 100 গ্রামে, তাহলে বলো তো ভাই 20 গ্রাম থাকবে কত গ্রামে, 50 গ্রামে। 50। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের তুল্যভর কত, 50। 50 গ্রাম। এই কিভাবে, মানে বুঝতে পারো নাই যে, এই যে আগেই দেখো ক্যালসিয়ামের তুল্যভর 20 বের করে আসছি, দেখছো ক্যালসিয়াম কই, এই যে ক্যালসিয়ামের তুল্যভর 20 বের করে আসছি, দেখছো ভাইয়া? আপু যে জিজ্ঞেস করছিলা, ক্যালসিয়ামের তুল্যভর 20 বের করে আসছি আগেই। আপু যে কনফিউশন দেখাইছিলা, মানে সোজা কথা তোমার মনে রাখা লাগবে, তুমি যখন অক্সিজেন দিয়ে হিসাব করবা, ওই অক্সিজেনটা তোমার কি আকারে থাকবে না, যৌগমূলকের অংশ আকারে থাকবে না। নরমালি অক্সিজেন থাকলে তুমি হিসাব করতে পারবা, বাট যৌগমূলকের অংশে থাকা অক্সিজেন দিয়ে তুমি কি করতে পারবে না, তুল্যভরের হিসাব নিকাশ করতে পারবে না। তাইলে কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এটা যেন সবসময় তোমাদের মাথায় থাকে। তো আশা করি তোমাদের মাথায় থাকবে। তাহলে চলো আমরা সামনের দিকে আগাই। দেখো ভাইয়া, তুমি যদি একটা নির্দিষ্ট যৌগকে নাও, মনে করো তুমি একটা যৌগকে নিলা, যৌগটা হচ্ছে কি ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড নিব, একটা নরমাল যৌগ বলো যেটা আমরা সব জায়গায় ইউজ করি, ক্যালসিয়াম কার্বনেটই নাও। ঠিক আছে, এই ক্যালসিয়াম কার্বনেটের একটা আণবিক ভর থাকবে। আণবিক ভর কত বলো তো ভাইয়া, 106। এটার আবার কি থাকবে বলো তো ভাই, একটা তুল্যভর থাকবে না, কত,
ও ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর 100। এটার আবার কি থাকবে, একটা তুল্যভর থাকবে 50। দেখো তো ভাইয়া, যে কোনো যৌগ বা যে কোনো মৌলের কি থাকবে, একটা আণবিক ভর বা পারমাণবিক ভর থাকবে, আরেকটা কি থাকবে বলো তো ভাইয়া, তুল্যভর থাকবে না? জি ভাইয়া। এই আণবিক ভর বা পারমাণবিক ভর এবং তুল্য ভরের যে অনুপাত, ভাগফল, সেটাকে আমরা বলি তুল্য সংখ্যা। তাহলে তুল্য সংখ্যা কি, কোন একটা যৌগের ক্ষেত্রে আণবিক ভর এবং তুল্য ভরের অনুপাত, আর কোন একটা পরমাণুর ক্ষেত্রে কি বলতো ভাইয়া, পারমাণবিক ভর এবং কি তুল্য ভরের অনুপাত, সেটাকে আমরা কি বলি, তুল্য সংখ্যা বলি। তাহলে যে কোনো একটা অণুর তুল্য ভর, তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা বলি, যে কোনো একটা অণুর তুল্য সংখ্যা, এটাকে আমরা প্রকাশ করি ছোট হাতের ই দিয়ে। ছোট হাতের ই ইজ ইকুয়াল টু কি বলতো ভাইয়া, এম বাই বড় হাতের ই। ঠিক আছে, তার মানে আণবিক ভরকে আমরা যদি তুল্য ভর দিয়ে ভাগ করি, তাহলে যেই সংখ্যাটা পাবো সেটা হবে কি বলতো ভাইয়া, ওই যৌগটার তুল্য সংখ্যা। তাহলে বলতো ভাইয়া, ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা ই ইজ ইকুয়াল টু কত হবে, 100 বাই 50 সমান কত? ঠিক আছে, এখন দেখো মনে করো তুমি কোনো একটা যৌগের আণবিক ভর জানো এবং তুল্য সংখ্যা জানো, তুমি কি তুল্য ভর বের করতে পারবা না? জি ভাইয়া। বের করতে পারবা? এম বাই ই। অবশ্যই বের করতে পারবা। তুমি যদি তুল্য ভর জানো আবার তুল্য সংখ্যা জানো, তুমি আণবিক ভর বের করতে পারবা না? জি ভাই। তার মানে দেখো তো ভাইয়া, এরপরে আমরা যে শর্টকাট গুলা শিখবো, সেখানে আমরা দেখবো কোন একটা যৌগ দেখেই আমরা বলে দিতে পারি তার তুল্য সংখ্যা কত এবং আণবিক ভর কত। তো আণবিক ভর এবং তুল্য সংখ্যা যখন আমরা বের করতে পারি বা দেখেই বলে দিতে পারি, তুল্য ভর বের করা তো আমাদের জন্য খুব বেশি বড় ম্যাটার না। বড় ম্যাটার কি, বড় ম্যাটার না। তো এইভাবে আমরা এই যে অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন এগুলা দিয়ে হিসাব না করে আমরা নরমালি কি করব, আমরা যৌগ দেখেই বলে দিতে পারবো তার তুল্য সংখ্যা কত। ঠিক আছে, তাহলে বলো তো ভাইয়া, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর এম এর মান কত? 98। 98। বলো তো ভাইয়া, তুল্য ভর ই এর মান কত? কত? 49। অবশ্যই 49। কেন? 2 গ্রাম হাইড্রোজেন আছে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে, তাহলে 1 গ্রাম থাকবে কত গ্রামে? 49। এটা কি আমরা অক্সিজেন দিয়ে হিসাব করব? না, কারণ অক্সিজেন আছে কোথায়, সালফেট আয়নে। বলো তো ভাইয়া, তুল্য সংখ্যা ই ইজ ইকুয়াল টু কত হবে, 98 বাই 49 সমান কত? 2। তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2। তাহলে এটা হচ্ছে আমাদের ব্রেকের পূর্ববর্তী আলোচনা। ব্রেকের পরবর্তী আলোচনায় আমরা জাস্ট শর্টকাট শিখবো আর হচ্ছে নরমালিটি নিয়ে আলোচনা করবো। এখন তোমাদের কাজ কি, এক্সাম দেওয়া। তো আমি মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি, তোমরা এখনই মেসেঞ্জার গ্রুপে দিব। তো দেখো, এখন আমরা বের করব যে ভাইয়া, কোন একটা যৌগ দেখেই আমরা কিভাবে তুল্য সংখ্যা বের করে ফেলতে পারি। ঠিক আছে, মানে তুমি একটা যৌগ দেখবা আর বলবা যে ভাইয়া এই যৌগটার তুল্য সংখ্যা হচ্ছে এটা। ঠিক আছে, কিভাবে আমরা খুব সহজে এবং খুব কম সময়ে কি করতে পারি, যৌগ দেখেই বলে দিতে পারি যে যৌগটার তুল্য সংখ্যা কত। ঠিক আছে, এরপরে আমরা নরমালিটিতে আবার ফিরে যাব। তাহলে লিখে ফেলো তুল্য সংখ্যা বের করার নিয়ম। আর আজকের ক্লাসটা একটু লম্বা হবে। ঠিক আছে, কারণ মাঝখান দিয়ে 2-1টা ক্লাস আমি একটু ছোট নিয়ে ফেলছিলাম বাংলাদেশ হারার শোকে। বের করার শর্টকাট টেকনিক লাগাই দিই সবাই, বড় বড় দেয় না যে নরমাল কিছু বেসিক শিখায় বলে অনেক টেকনিক। যেমন তোমাদের বইতে কিছু ম্যাথ আছে, বলি যে তোমার শতকরা ঘনমাত্রা দেওয়া আছে এবং তোমাকে কোয়েশ্চেন করছে হচ্ছে পিপিএম এককে ঘনমাত্রা বের করো। ঠিক আছে, তো এই শতকরা থেকে পিপিএম এককে ঘনমাত্রা বের করার জন্য পোলাপান অনেক সুন্দর সুন্দর শর্টকাট টেকনিক করে। কি করে জানো, x/100 ইন্টু 10⁶। এটা হচ্ছে শতকরা থেকে পিপিএম এককে ট্রান্সফরমেশনের কি শর্টকাট টেকনিক। ঠিক আছে, তো ভাইয়া এই শর্টকাট টেকনিক শিখে তোমার ইহ জীবন এবং পর জীবনে কোনো লাভ হবে না। দেখো তো ভাইয়া, কেন লাভ হবে না আমি তোমাকে বলি। শতকরা পদ্ধতির ঘনমাত্রা মনে করো 5%, এর অর্থ কি বলো তো ভাইয়া, 100-তে আছে কতটুকু, 5, তাই না? তুমি অলরেডি জানো না, এই শতকরা এককে ঘনমাত্রা 5%, এর অর্থ কি 100-তে 5 আছে, তুমি অলরেডি জানো না? জি ভাইয়া। অলরেডি জানো। হ্যাঁ ভাইয়া, পিপিএম জানি ভাইয়া। এককে, হ্যাঁ পিপিএম এককে ঘনমাত্রা মানে কি 10 মিলিয়নে কত আছে, এটা না? এটা না, জি ভাইয়া। 10 মিলিয়নে মানে 1 মিলিয়ন মানে 1 পিপিএম মানে কি 10⁶ এর পার মিলিয়নে কত ভাগ আছে। এখন দেখো তো ভাইয়া, 100-তে যদি থাকে 5, একে থাকবে কতটুকু, 5/100। 10 মিলিয়নে 100। থাকবে কতটুকু, 5/100 ইন্টু কত, 10⁶। তো এই শর্টকাট শিখে তোমার আহামরি কোনো লাভ হবে না, কারণ তুমি এই ঐকিক নিয়মটা করতে তোমার 20 সেকেন্ডও লাগবে না। ঠিক আছে, তোমার যদি বেসিক ঠিক থাকে, ভাইয়া ওইগুলাই দেওয়া। হ্যাঁ, তো ওই তোমার খুব বেশি টাইম লাগবে না।
তো ঠিক আছে, তো শর্টকাট শিখো, ঠিক আছে, বাট মানে অতিরিক্ত না। মনে করো তুমি শর্টকাট শিখতে শিখতে যখন তোমার লিমিটের বাইরে চলে যাবে, মনে করো তোমার একটা চ্যাপ্টারে ম্যাথ আছে হচ্ছে 80টা, একটা চ্যাপ্টারে ম্যাথ আছে তোমার 80টা, ওই চ্যাপ্টারটার সবগুলো এমসিকিউ কভার করার জন্য তুমি শর্টকাটই শিখে বসলা 25টা, ভাইয়া লাভ হইলো কোনো? লাভ হইলো না কিন্তু, ঠিক আছে। 10-12টা শর্টকাট তুমি শিখতে পারো, ওকে, এটা পর্যন্ত ঠিক আছে, বাট যখন তোমার লিমিটে বাইরে চলে যাবে, ভাইয়া তুমি 25টা শর্টকাট মনে থাকবে না তোমার এক্সামের সময়, ঠিক আছে, 5-6টা থাকতে পারে, 7-8টা থাকতে পারে, বাট 25-26টা শর্টকাট তোমার কখনো একটা চ্যাপ্টারে মনে থাকবে না। গোলাবা, একটার সাথে আরেকটা রিলেশনশিপ করাইতে যায় গোলাবা। তো এগুলো একটু খেয়াল রাখবা যে ভাই আমরা কেমিস্ট্রিতে অনেকগুলো শর্টকাট শিখবো, ঠিক আছে, বাট শর্টকাট যেন আমাদের একমাত্র হাতিয়ার না হয়ে যায়, আমাদের বেসিকটা যাতে কি থাকে, ঠিকঠাক থাকে, কেমন, এটা তোমরা মাথায় রাখবা। তো ওই পিপিএম শতকরা এগুলোর জন্য আলাদা শর্টকাট, এই জন্য আমি পড়াইনি, পড়াইলে পড়াইতে পারতাম, ঠিক আছে, তো দরকার নেই এগুলা, বেসিক ঠিক থাকলে এমনিতেই পারবা। আচ্ছা, তো তুল্য সংখ্যা বের করার শর্টকাট নিয়ম দেখো ভাইয়া, আমরা যে যৌগগুলা দেখবো যে ভাইয়া বিভিন্ন ধরনের যৌগগুলা আছে, এই যৌগগুলার তুল্য সংখ্যা বের করো, এই টাইপের যৌগগুলাকে আমি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কিছু যৌগকে আমরা আদর করে অ্যাসিড ডাকি, কিছু যৌগকে ডাকি ক্ষার, কিছু যৌগকে কি ডাকি বলতো ভাইয়া, ধাতু ডাকি, কিছু যৌগকে ডাকি কি বলতো ভাইয়া, লবণ, কিছু যৌগকে জারক, কিছু যৌগকে কি বলতো ভাইয়া, বিজারক, ঠিক আছে। তো এই প্রত্যেকটা ক্যাটাগরির যৌগের জন্য তুল্য সংখ্যা বের করার একটা স্পেসিফিক নিয়ম আছে, ঠিক আছে, শর্টকাট টেকনিক আছে। তো তুমি যৌগকে যৌগ দেখে প্রথমে বলবা যে এটা আসলে অ্যাসিড, ক্ষার নাকি ধাতু নাকি লবণ, বা জারক নাকি বিজারক। তারপরে যদি বের করতে পারো তাহলে ওইটার ধর্ম অনুসারে কি বলতো ভাইয়া, ওইটার তুল্য সংখ্যা বের করে ফেলতে পারবা। তো একটা লাইন তোমাদের মনে রাখা লাগবে, সেটা হচ্ছে ভাইয়া, যার কাজ যা, কিছুই বুঝবা না আমি জানি, একটু পরে বুঝবা, ঠিক আছে, যার যা কাজ সে ওই কাজটা যতবার করে, ওই কাজটা যতবার করে তার তুল্য সংখ্যা হচ্ছে কত, ওই কাজটা যতবার করে করে তার তুল্য সংখ্যা তত। কিছুই বুঝো নাই, সমস্যা নেই, না না বুঝলেও তুল্য সংখ্যা তত। যার যেই কাজ সে ওই কাজটা যতবার করে তার তুল্য সংখ্যা হচ্ছে কত। তো আমি একটা ছক লিখে ফেলি, ঠিক আছে, এবার বুঝবা। গুনে গুনে দেখি অবেলার স্বপ্নটা, যা আঁকা ছিল অদ্ভুত রং তুমি। তো এই হচ্ছে আমাদের সেই ছক মহাশয়। তো এই ছকে আমি 6টা লাইন দিব, কারণ 6 ধরনের যৌগের আমি তুল্য সংখ্যা নির্ণয় শিখাবো তোমাদের এখন। তো প্রথম ক্যাটাগরি হচ্ছে অ্যাসিড, তো অ্যাসিডের জন্য একটা, পরের ক্যাটাগরি হচ্ছে ক্ষার, ক্ষারের জন্য আরেকটা, পরের ক্যাটাগরি হচ্ছে ধাতু, ধাতুর জন্য আরেকটা, পরের ক্যাটাগরি হচ্ছে লবণ, লবণের জন্য আরেকটা, পরের ক্যাটাগরি হচ্ছে জারক, পরেরটা হচ্ছে বিজারক আরেকটা, ঠিক আছে। তো জারক বিজারক নিয়ে খুব বেশি কথাবার্তা আমরা বলবো না, কারণ জারক বিজারক নিয়ে অনেক কথাবার্তা সামনে আসতেছে, ঠিক আছে, প্রচুর কথাবার্তা বলতে হবে, জারক বিজারকের 14 গোষ্ঠী আমরা উদ্ধার করব। তো প্রথমে আমাদের থাকবে হচ্ছে কে বলতো ভাইয়া, অ্যাসিড, সুন্দর, তারপরে কি বলতো ভাইয়া, ক্ষার, তারপরে হচ্ছে ধাতু, তারপরে হচ্ছে লবণ। ধাতু আর অধাতু মিলে যে যৌগটা উৎপন্ন করে তাকে আমরা লবণ ধরবো, ঠিক আছে। মানে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন যদি থাকে কোনো একটা যৌগে, তাহলে তাকে আমরা লবণ ধরবো, অবশ্যই S+, মানে অ্যাসিড বা ক্ষার বাদ দিয়ে। তো লবণ, তারপরে থাকবে জারক, তারপরে হচ্ছে বিজারক। তো সিম্পলি তোমাদের একটা কথা আমি বলি, বলো তো ভাইয়া, অ্যাসিডের কাজ কি? অ্যাসিড জলীয় দ্রবণে কি করে, H+ আয়ন দান করে না? এই, জি ভাইয়া। তাহলে কোন একটা অ্যাসিড জলীয় দ্রবণে যতগুলো H+ আয়ন দান করতে পারবে তার তুল্য সংখ্যা হচ্ছে তত, ঠিক আছে। অ্যাসিডের কাজ H+ আয়ন দান করা, যতবার H+ আয়ন দান করবে তার তুল্য সংখ্যা কি হবে, তত হবে। তাহলে অ্যাসিড যতটি H+ আয়ন দান করে, ঠিক আছে, যতটি H+ আয়ন দান করে তার তুল্য সংখ্যা কি বলতো ভাইয়া, তত। যেমন HCl জলীয় দ্রবণে কয়টা H+ আয়ন দান করে বলো, একটা, তাহলে তার তুল্য সংখ্যা কত হবে, ভাই এক 1, তাই না। নাইট্রিক অ্যাসিড জলীয় দ্রবণে কয়টা H+ আয়ন দান করে, ভাই একটা, তাহলে তার তুল্য সংখ্যা কত হবে, এক 1। বলো সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে কয়টা H+ আয়ন দান করে, ভাই দুইটা 2টা, তাহলে তুল্য সংখ্যা কত, 2, ঠিক আছে।
বলো ফসফরিক অ্যাসিড জলীয় দ্রবণে কয়টা H+ আয়ন দান করে? ভাই 3টা। 3টা। তাহলে তুল্য সংখ্যা কত হবে? 3। 3 H3PO3 জলীয় দ্রবণে কয়টা H+ আয়ন দান করে? 2টা। 2টা। এই অ্যাসিড বেস ফ্রি কোর্স করছো না সবাই? জি ভাইয়া। অবশ্যই জি করছো। ভাইয়া। তাহলে H3PO3 জলীয় দ্রবণে কয়টা H+ আয়ন দান করে? 2টা। কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। এই আমার কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যালো? জি ভাইয়া হ্যালো? জি শোনা ভাইয়া। যাইতেছে। আচ্ছা, জি কারেন্ট ভাইয়া। চলে গেছে, ঠিক আছে, ইলেকট্রিসিটি চলে গেছে। তো অবশ্যই তোমরা যদি অ্যাসিড বেস ফ্রি কোর্স করে থাকো তাহলে এটা আমার আলাদা করে বর্ণনা করার দরকার নাই যে ভাইয়া H3PO3 কয়টা H+ আয়ন দান করে জলীয় দ্রবণে? 2টা, ঠিক আছে। তাহলে তার তুল্য সংখ্যা কত হবে? 2। বলো তো ভাইয়া H3PO2 জলীয় দ্রবণে কয়টা H+ আয়ন দান করে? একটা। একটা। তাহলে তুল্য সংখ্যা কত? 1। তো আরো অ্যাসিড আনি, আর কি অ্যাসিড আছে বলতো? আর অ্যাসিড আছে হচ্ছে মনে করো কি আছে? নাই, ভাইয়া, বাদ দাও। এগুলো তো অম্লের ক্ষারকত্ব। হ্যাঁ, অম্লের ক্ষারকত্ব গুলো আসলে তুল্য সংখ্যার সমান, ঠিক আছে। অম্লের ক্ষারকত্ব তুল্য সংখ্যার সমান হয় না, ঠিক আছে, ধরে ফেলছো। আচ্ছা, তো ক্ষারকের কাজ কি, মানে ক্ষারের কাজ কি বলতো ভাইয়া? জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেওয়া। ওয়েট। তাহলে যতটি OH দিবে, তাই না, তার তুল্য সংখ্যা কি তত হবে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা দেয়? একটা। তাইলে তার তুল্য সংখ্যা কত হবে? 1। বলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কয়টা দেয়? 2টা। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 2টা। কয়টা দেয়? 2টা। তাহলে তার তুল্য সংখ্যা কত 2টা। হবে? 2 হবে, তাই না? 2 হবে, তাই না? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কয়টা দেয়? একটা। তাহলে তুল্য সংখ্যা কত হবে? একটা। 1, ঠিক আছে, 1। তো ক্ষারের তুল্য সংখ্যা কি? যতটি OH মাইনাস আয়ন দেয়। তো তুমি যে কোনো একটা ক্ষার OH যুক্ত যৌগ দেখে বলে দিতে পারবে না তার তুল্য সংখ্যা কত, বা যে কোনো একটা অ্যাসিড দেখে বলে দিতে পারবে না তার তুল্য সংখ্যা কত? হুম? জি ভাইয়া। জি ওকে। ভাইয়া। ওকে। তো এই দুইটা আমি তোমাদের কিন্তু ব্যাখ্যা করলাম না কিভাবে তুল্য সংখ্যা 2 কিভাবে তুল্য সংখ্যা 1, কারণ এটা আমি অলরেডি 5-6 বার পড়ায় ফেলছি। এসিড বেস ফ্রি কোর্স মোটামুটি সবাই করছো আমি জানি। আর যারা এসিড বেস ফ্রি কোর্স করো নাই তারা আমার ব্যাচে ছিল প্রথম পত্রে, তো তারা জানো H3PO3 এর স্ট্রাকচারের কারণে হাইড্রোজেন কয়টা দিতে পারে? 2টা দিতে পারে। বা H3PO2 এর স্ট্রাকচারের কারণে হাইড্রোজেন কয়টা দিতে পারে? H+ আয়ন একটা দিতে পারে, কারণ এরা হচ্ছে অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিড সমূহ কোথা থেকে H+ আয়ন দান করে? অক্সিজেনের পাশ থেকে H+ আয়ন দান করে, ঠিক আছে। তো এটা তোমরা সবাই জানো। ধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে তার কি? যোজনী, ঠিক আছে। ধাতুর ক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে? তার যোজনী। যেমন আমি যদি তোমাদের বলি যে ভাইয়া সোডিয়াম, এটা কি একটা ধাতু না? সোডিয়ামের তুল্য সংখ্যা কত? তুমি দেখবা সোডিয়ামের যোজনী কত। বলো তো সোডিয়ামের যোজনী কত? কত? 1 1। 1 1 তাহলে তার তুল্য সংখ্যা কত হবে? 1। ক্যালসিয়াম কি একটা ধাতু, তাই না? তার যোজনী কত? 2। তাহলে তুল্য সংখ্যা কত 2 হবে? 2। অ্যালুমিনিয়াম কি একটা ধাতু, তার যোজনী কত? 3। তাহলে তুল্য সংখ্যা কত হবে? 3 3 হবে। সিম্পল। ধাতুর ক্ষেত্রে যোজনী। লবণের ক্ষেত্রে ভাইয়া ক্যাটায়ন বা অ্যানায়নের মোট চার্জ। লবণের ক্ষেত্রে কি বলতো ভাইয়া? ক্যাটায়ন বা অ্যানায়নের মোট চার্জ। এখন কোন একটা যৌগে ক্যাটায়নের মোট চার্জ আর অ্যানায়নের মোট চার্জ কি হয়? সাধারণত সমান হয়, যেহেতু লবণ নিরপেক্ষ যৌগ। তাহলে একটা লবণে ক্যাটায়নের মোট চার্জ আর অ্যানায়নের মোট চার্জ কি? সাধারণত সমান হয়। তো এজন্য আমি যে কোনো একটা দিয়ে হিসাব করলাম। তো আমি হিসাব করলাম ক্যাটায়নের মোট চার্জ দিয়ে, ঠিক আছে। কি দিয়ে হিসাব করলাম? ক্যাটায়নের মোট চার্জ দিয়ে, ঠিক আছে। তো অ্যানায়নের মোট চার্জ দিয়েও তোমরা হিসাব করতে পারো। মনে করো ভাইয়া সোডিয়াম ক্লোরাইড কি একটা লবণ না? লবণ। বলো তো ভাই এখানে ক্যাটায়ন কে? সোডিয়াম। সোডিয়ামের টোটাল চার্জ কত? +1 না? জি ভাই। তাহলে তার তুল্য সংখ্যা কত হবে? 1, ঠিক আছে। মনে করো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটাও কি একটা লবণ না? জি ভাই। ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে একটা লবণ। আচ্ছা শোনো, আমি তো তুল্য সংখ্যা বের করে ফেলছি, তুল্য ভরও বের করি। ম্যাগনেসিয়াম ক্লোরাইড কি একটা লবণ? তাহলে এখানে ম্যাগনেসিয়াম কি? ক্যাটায়ন। ক্যাটায়নের মোট চার্জ কত? +2 না? তাহলে তার তুল্য সংখ্যা কত? 2, ঠিক আছে, 2। তারপরে আহ তারপরে কি বলতো ভাইয়া? অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 3, এটা কি একটা লবণ না? লবণ। বলো তো ভাই জি এখানে ভাই। ক্যাটায়নের মোট চার্জ কত?
আচ্ছা কত +6 না? দেখো জি ভাই এখানে অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে +3, একটা অ্যালুমিনিয়ামের চার্জ কত +3, বাট অ্যালুমিনিয়াম প্লাস আছে 3 কয়টা? দুইটা। অ্যালুমিনিয়াম কয়টা আছে? দুইটা। দুইটা তাহলে একটার যদি হয় +3, তাহলে দুইটার মিলায় কত হবে? 6 হবে না? 6 তাহলে মোট চার্জ জি কত? ভাই 6। তাহলে ইয়ে কত হবে? তুল্য সংখ্যা কত হবে? 6 হবে। 6 এখন দেখো ভাই, আমরা তুল্য সংখ্যা জানি। মনে করো যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত জানলা? 2 জানলা। মানে এটা তো সালফিউরিক অ্যাসিড দেখে বলে দিতে পারবা যে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত? 2 বলে দিতে পারবা না, কারণ সে হচ্ছে একটা অ্যাসিড, সে দিতে পারে কয়টা H+ 2টা। এখন সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2 এবং সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98। বলো তো ভাই, সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত বের করে ফেলতে পারবা না তোমরা? বের করে ফেলতে পারবা না? জি ভাইয়া ভাই অবশ্যই বের করতে পারো। কি দিয়ে? 98 কে 2 দিয়ে ভাগ করে দিবে, তাহলে কত হয়? 49। তাহলে 49 সালফিউরিক অ্যাসিডের 49 তুল্য ভর কত সেটা কি তোমার বের করতে হবে আগের নিয়মে? বের করতে হবে না ভাই না, না ভাই কারণ তুমি কোন একটা যৌগ দেখেই বলে দিতে পারো আণবিক ভর কত আর তুল্য সংখ্যা কত। তো আণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি পাই? ওই যৌগটার তুল্য ভর পেয়ে যাই। তো আমাদের তো আর তুল্য ভর বের করার যে পুরাতন পদ্ধতি, বেসিক নিয়ম যেগুলো আমরা পুরো ক্লাস জুড়ে শিখছি, ওগুলো তো মনে রাখা লাগতেছে না, তাই না? তো যাদের বেসিক শেখার ইচ্ছা তারা মনে রাখবা, আর যাদের বেসিক শেখার ইচ্ছা নাই ভাইয়া ভুলে দিবা। ওই অংশ তোমার লাইফে কোনো কাজেই আসবে না। ঠিক আছে? যদি তোমাদের এই অংশগুলা মনে থাকে। ঠিক আছে? তো জারকের কাজ কি? কেউ আমাকে বলতে পারবা একটা জারক কি করে? এই জারক কি করে? বিজড়িত হয় ইলেকট্রন গ্রহণ করে। হ্যাঁ, জারকের কাজ হচ্ছে বিচলিত হওয়া। কি করে? ইলেকট্রন গ্রহণ করে। তার মানে কোন একটা জারক যতটা ইলেকট্রন গ্রহণ করবে তার কি হবে? তার তুল্য সংখ্যা তত হবে। তাহলে যতটি ইলেকট্রন গ্রহণ করে। কোন একটা জারক যতটি ইলেকট্রন গ্রহণ করে তার তুল্য সংখ্যা কি হবে? তত তত হবে। তো এখানে আমি উদাহরণ কিছু দিলাম না। ঠিক আছে? এটার উদাহরণ আমরা পরে দেব। কারণ আমাদের জারণ বিজারণ বিশাল একটা পার্ট এখনো বাকি আছে। মোটামুটি ৩-৪টা ক্লাস হবে জারণ বিজারণ নিয়েই। আর এসিড বেস নিয়ে আরো 2টা ক্লাস হবে। মোটামুটি ৬-৭টা ক্লাসে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে জারকের কাজ কি? ইলেকট্রন গ্রহণ করা। আর বিজারকের কাজ কি বলতো ভাই? ইলেকট্রন ত্যাগ করা। তাহলে যতটি ইলেকট্রন ত্যাগ করে তার কি তুল্য সংখ্যা তত হবে। যতটি ইলেকট্রন ত্যাগ করে। ঠিক আছে? তার তুল্য সংখ্যা কি হবে বলতো ভাইয়া? ঠিক তত হবে। তাহলে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস শিখে ফেললাম না, যে ভাইয়া কিভাবে আমরা কোন একটা যৌগের তুল্য সংখ্যা বের করতে পারি? পারবা না যেকোনো যৌগের তুল্য সংখ্যা বের করতে? পারবা? জি ভাইয়া তোমরা কি টায়ার্ড হয়ে গেছো? তোমরা কি টায়ার্ড হয়ে গেছো? জি না ভাইয়া হ্যাঁ ভাই আমি হচ্ছে লম্বা ক্লাস নরমালি নিই, যেখানে এই ক্লাস নিই আমি ট্রাই করি ক্লাসগুলো একটু শর্ট রাখা। এটার একটা ইয়ে আছে, ঠিক আছে? এটার একটা মাহাত্ম্য আছে। কারণ লম্বা একটা ক্লাস যদি আমি নিতে চাই, মনে করো আমি 3 ঘন্টার একটা ক্লাস নিব, তোমাদের উজ্জীবিত রাখার জন্য আমার 1.5 ঘন্টা গল্প করা লাগে। তো তার চেয়ে ভালো আমি 1.5 ঘন্টা ক্লাস নিই, ক্লাস নিয়ে তাড়াতাড়ি বিদায় দিয়ে দিই। এটাই ভালো না? খামোখা 1.5 ঘন্টা জি নষ্ট কেন ভাইয়া করব? খামোখা 1.5 ঘন্টা নষ্ট করার কিন্তু কোনো মানে নেই। তো এই জন্য আমি ক্লাসগুলা যেখানে যাই ট্রাই করি একটু শর্ট। আচ্ছা যাই হোক, তো আমি আরো একটু পড়ায় ছেড়ে দিব, তোমাদের সমস্যা নেই। তো মনে করো তোমাকে একটা যৌগ দিয়ে দিল, ঠিক আছে? কি যৌগ? মনে করো জিঙ্ক সালফেট দিয়ে দিল, ঠিক আছে? বললো যে ভাইয়া জিঙ্ক সালফেটের তুল্য ভর কত সেটা নির্ণয় করো। তুমি কি করবা? প্রথমে দেখবা জিঙ্ক সালফেটের আণবিক ভর কত, তাই না? বলো তো ভাইয়া জিঙ্ক সালফেটের আণবিক ভর কত? কত? বলো জিঙ্ক সালফেটের আণবিক ভর কত? এগুলার পারমাণবিক ভর যদি এখনো না জানো তাহলে খবর আছে। জিঙ্কের 65.4, সালফারের কত? 32, অক্সিজেনের 416 কত হয়? 161.5 161.5। 5 না 4? 4 হওয়ার কথা এরকম। 4 জি ভাইয়া আচ্ছা জি ভাইয়া 161.4। কেউ কি আমাকে বলতে পারবা জিঙ্ক সালফেটের তুল্য সংখ্যা কত? এটা একটা কি লবণ, তাই না? অ্যানায়ন আর ক্যাটায়ন মিলে কি যৌগ উৎপন্ন করে? একটা লবণ উৎপন্ন করে। তো লবণের তুল্য সংখ্যা কি হয়? ক্যাটায়নের মোট চার্জ কত? জিঙ্কের মোট চার্জ কত? এখানে +2 না? তাহলে তুল্য সংখ্যা কত? 2। তাহলে তুল্য ভর E = কত হবে? 161.4 ডিভাইড বাই কত? 2 সমান কত বলো তো ভাইয়া? 80.7 80.7। 7 এটাই কি হবে? জিঙ্ক সালফেটের তুল্য ভর। এভাবে যে কোনো যৌগের তুল্য ভর তুমি বের করে ফেলতে পারবা না বলো তো? এটার জন্য তোমার কি এত মানে ওই বেসিক গুলা জানার কোনো দরকার আছে?
কোনো দরকার আছে? কোনো দরকার নাই, কিন্তু তুমি কিন্তু খুব ইজিলি বের করে ফেলতে পারবা কোনো একটা যোগের তুল্যভর কত। এখন চলো আমরা নরমালিটি নিয়ে একটু আলোচনা করি। মনে করো যে একটা দ্রবণ, ঠিক আছে, মনে করো যে একটা দ্রবণ, এখানে একটা কি আছে, দ্রবণ আছে। তো এই দ্রবণটা মনে করো ভাইয়া সালফিউরিক অ্যাসিডের দ্রবণ, ঠিক আছে। তো এই দ্রবণটাতে সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে 4.9 গ্রাম, এবং এই দ্রবণটার আয়তন মনে করো ভাইয়া, আয়তন মনে করো কত ধরলাম, 2 লিটার ধরলাম, ঠিক আছে। আয়তন কত ধরলাম, 2 লিটার ধরলাম। বললো ভাইয়া এই দ্রবণটার নরমালিটিতে ঘনমাত্রা কত? নরমালিটিতে ঘনমাত্রা আমি এসএন দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে। আর নরমালিটির একক কি? বড় হাতের এন, ঠিক আছে। মোলারিটির একক বড় হাতের এম, মোলালিটির একক ছোট হাতের এম, নরমালিটির একক কি বলতো ভাইয়া? বড় হাতের এন। এটা তো তোমরা সবাই জানো। তো নরমালিটিতে ঘনমাত্রাকে আমি এসএন দিয়ে প্রকাশ করলাম। তো এসএন ইজ ইকুয়াল টু কত সেটা তোমার বের করে ফেলতে হবে। তো এসএন বের করার জন্য তোমার বের করতে হবে কি বলতো ভাইয়া? এই দ্রবণটাতে কত গ্রাম তুল্যভর দ্রবীভূত অবস্থায় আছে, তাই না? তো বলো তো ভাইয়া এখানে দ্রবীভূত দ্রবের গ্রাম তুল্যভর x ইজ ইকুয়াল টু কত? w বাই কত বলো তো ভাইয়া? ই না? এই w বাই ই না? জি ভাইয়া। বা তুল্যভরের গুণিতক আর কি। গ্রাম তুল্যভর যে কথা, তুল্যভরের গুণিতক কিন্তু একই কথা। তাহলে w এর মান হচ্ছে 4.9। দেখো এগুলা একটু পরে দেখবা যে আসলে এভাবে করা লাগতেছে না, খুব সহজেই করতে পারতেছো। তাহলে 4.9 ডিভাইড বাই, বলো তো ভাইয়া সালফিউরিক অ্যাসিডের তুল্যভর কত? কত কত? 49। 49। 49, ঠিক আছে, 49। তাহলে দেখো তো ভাইয়া কত হয়? 0.1 হয়, তাই না? তাই না ভাইয়া? এই তাই না? এই তাই তো? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া এই দ্রবণটার 2 লিটারে তোমার কত গ্রাম তুল্যভর দ্রবীভূত আছে, বা তুল্যভরের কত গুণ দ্রবীভূত অবস্থায় আছে? 0.1 গুণ না? এই দ্রবণটার 2 লিটারে তোমার কত গ্রাম তুল্যভর বা তুল্যভরের কত গুণ দ্রবীভূত অবস্থায় আছে? 0.1 গুণ। তাহলে বলো তো ভাইয়া 1 লিটার দ্রবণে কত গ্রাম তুল্যভর বা তুল্যভরের কত গুণ দ্রবীভূত অবস্থা আছে? 0.1/2 না? জি ভাইয়া। তাহলে কত হয়? 0.05। 0.05। তাহলে এই দ্রবণটার নরমালিটিতে ঘনমাত্রা হবে 0.05। যারা বুঝছো ভালো বুঝছো, যারা বুঝো নাই ভাইয়া টেনশনের কোনো কারণ নেই। এখন আমি একটা সূত্র ডিরাইভ করে দিই, ঠিক আছে। এখন দেখো তো ভাইয়া, তার মানে এই দ্রবণটার নরমালিটিতে ঘনমাত্রা হবে 0.05 নরমাল, ঠিক আছে। তো এভাবে ঐকিক নিয়মে এই অঙ্ক কেউ করে না, ঠিক আছে। এভাবে ঐকিক নিয়মে এই অঙ্ক কেউ করে না। দেখো তো ভাইয়া এই দ্রবণটার নরমালিটিতে ঘনমাত্রার জন্য আমরা কাকে কি দিয়ে ভাগ করছি? 0.1 কে 2 দিয়ে ভাগ করছি। 0.1 কি ছিল বলতো ভাইয়া? x এর মান না? তার মানে জি ভাইয়া। x কে আমরা কি দিয়ে ভাগ করছি বলতো ভাইয়া? 2। 2 কি? লিটার এককে আয়তন, তাই না? লিটার এককে আয়তন, লিটার এককে আয়তন, ঠিক আছে। লিটার এককে আয়তন। তাহলে বলো তো ভাইয়া SN ইজ ইকুয়াল টু কি? গ্রাম তুল্যভর x ডিভাইড বাই কি? লিটার এককে আয়তন। বলো তো ভাইয়া x ইজ ইকুয়াল টু কি? w বাই ই না? w বাই ই ভিএল। এখন দেখো তো ভাইয়া খুব সুন্দর একটা বিষয়, খুব সুন্দর একটা বিষয়। তোমরা কি বলতে পারবা ভাইয়া ই ইজ ইকুয়াল টু কি ছিল? এম বাই ই ছিল না? জি ভাই। এম জি বাই ই ভাইয়া। ছিল। তাহলে বলো তো ভাইয়া ই এর জায়গায় যদি আমি এম বাই ই বসাই দিতে পারি নাকি? এই ঝামেলা হবে কেউ কোনো? আমি যদি এই ই এর জায়গায়, না। এই ই এর জায়গায় এম বাই ই বসাই, তাহলে ডাব্লিউ বাই ভিএল, ঠিক আছে, ঠিক আছে। তারপরে এখানে কি থাকবে? 1 বাই ই। এর জায়গায় কি বসাবো বলো তো ভাইয়া? এম বাই ই। বলো তো ভাইয়া ইটা উপরে চলে যাবে না? জি ভাই। উপরে চলে যাবে, দেখো খুব সুন্দর। তাহলে ডাব্লিউ বাই ভিএল, তার সাথে গুণাকারে থাকবে কি? এম। তার সাথে গুণাকার আছে কি? এম। কেউ কি আমাকে বলতে পারবা ডাব্লিউ বাই এম সমান কত? ইয়েস। কত? ইয়েস। এস। ডাব্লিউ বাই এম সমান এস। ভাই এন এন না? এন এন না? শোনো এটা হ্যাঁ, তার মানে ডাব্লিউ বাই এম এর জায়গায় আমরা কি লিখতে পারি? এন লিখতে পারি, ডিভাইড বাই কি? ভিএল ইনটু কত বলো তো ভাইয়া? কেউ কি আমাকে বলতে পারবা কোন একটা দ্রবের মোল সংখ্যাকে লিটার এককে আয়তন দিয়ে গুণ করলে আমরা কি পাই?
মোলারিটি পাই না, মোলারিটি পাই না, তাহলে জি Sn ভাই। is equal to কত, S into, তার মানে তোমার কোন একটা ম্যাথ যদি করতে হয় তুমি কি করবা, মোলারিটি বের করবা, মোলারিটির সাথে দ্রব্যের তুল্য সংখ্যা গুণ করলে আমরা কি পেয়ে যাব, নরমালিটি পেয়ে যাব। তার মানে কোন একটা দ্রবণের নরমালিটিতে ঘনমাত্রা ইজ ইকুয়াল টু কি, মোলারিটিতে ঘনমাত্রা ইনটু কত, দ্রব্যের তুল্য সংখ্যা। সুন্দর না? এটা তোমাদের মুখস্থ করায় নরমালি, জি আমি প্রুফ ভাইয়া। দেখাইলাম। তো কেউ যদি প্রুফটাও না বুঝো দরকার নেই, এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে এই ম্যাথটা কিভাবে করতে পারি, এই ম্যাথটার দ্রব্য কত, 4.9 গ্রাম আছে, কত লিটারে, 2 লিটারে। তো আমরা মোলারিটি S ইজ ইকুয়াল টু বের করতে পারবো না, 1000 W/MB বের করতে পারবো না? তো 1000 এর জায়গায় কত, 1000, W কত 4.9, M হচ্ছে কি দ্রব্যের আণবিক ভর 98, V কত বলো তো ভাইয়া, V হচ্ছে মিলিলিটার একক আয়তন কত, 2000। দেখো তো কত আসে, কত আসে? কত আসে বৎসরা? কত আসে? 0.025। 0.025। এটা কি, মোলারিটিতে ঘনমাত্রা, ঠিক আছে? তাহলে মোলারিটিতে ঘনমাত্রা আমরা পেয়ে গেলাম। তাহলে বলো তো নরমালিটিতে ঘনমাত্রা Sn ইজ ইকুয়াল টু কত হবে, এই 0.025 ইনটু কত, দ্রব্যের তুল্য সংখ্যা, দ্রব্যটাকে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক 2 অ্যাসিডের তুল্য সংখ্যা কত, 2। তো গুণ করলে কত পাবা, 2 দেখো 0.0। 0.05। তাহলে এই নিয়মে কি করবা, সবসময় ম্যাথ করবা, ঠিক আছে? তার মানে নরমালিটিতে ঘনমাত্রা Sn ইজ ইকুয়াল টু কি, মোলারিটিতে ঘনমাত্রা ইনটু কি, তাহলে Sn হচ্ছে নরমালিটি। সুন্দর। তো এই লাইনটাই তোমাদের আসলে এই পুরো ক্লাসের সারমর্ম। এই লাইনটা মনে রাখলে, বাকি জিনিস না মনে রাখলেও তোমার সমস্যা নেই, মাঝখান দিয়ে তুল্য সংখ্যাটা মনে রাখলে হচ্ছে, ঠিক আছে? তুল্য সংখ্যা নির্ণয়ের টেকনিক আর এটা মনে রাখলে তোমার পুরো ক্লাস সার্থক, ঠিক আছে? আর কিছু তোমার মনে রাখা লাগবে না। যত বেসিক কথাবার্তা শিখেছি ওগুলো আমি হুদাই মজা করার জন্য শিখেছি, ঠিক আছে? মানে কোনো রিজনই নেই, কোনো রিজনই নেই। তাহলে তোমাদের বাড়ির কাজ আমি দিয়ে দিই। মনে করো কোনো একটা দ্রবণ দেওয়া আছে, আহ এই দ্রবণটার এই দ্রবণটার আয়তন হচ্ছে 20 মিলিলিটার এবং এই দ্রবণটার ঘনমাত্রা হচ্ছে 0.2 নরমাল, ঠিক আছে? দ্রবণটা হচ্ছে কপার সালফেটের, ঠিক আছে? তো বের করতে হবে যে এখানে কপার সালফেটের ভর W এর মান কত, ঠিক আছে? এটা তোমার বের করা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার বাড়ির কাজ, SW1। পারবা না? এই পারবা? জি ভাইয়া। তারপরে SW2 হচ্ছে এরকম যে তোমার কোন একটা দ্রবণ দেওয়া আছে এটা, তো এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে তোমার 10%, ঠিক আছে? 10% W/V, মনে করো কিছু দেওয়া নাই মাত্র W/V আছে। দ্রবণটা হচ্ছে NaCl এর দ্রবণ। তো এটার নরমালিটিতে ঘনমাত্রা কত সেটা তোমার বের করা লাগবে। আমি Sn দিয়ে প্রকাশ করছি, বইতে অন্য কিছু দিয়েও প্রকাশ করতে পারে। বইতে ওই নরমালিটির এককও প্রকাশ করছে বড় হাতের N দিয়ে, আবার ওই প্রকাশক চিহ্ন প্রকাশ করছে বড় হাতের N দিয়ে। তো এই জিনিসটা আমার পছন্দ হয় নাই, এজন্য আমি Sn দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে? তো অবশ্যই বইতে দেখে নিবা কোনটা দিয়ে প্রকাশ করছে। তাহলে নরমালিটিতে ঘনমাত্রা কত বের করতে পারবা না? পারবা? জি ভাইয়া। আচ্ছা এখনই করে দিই, SW না দিয়ে এখনই করে দিই। আচ্ছা তাহলে দেখো, এই কপার সালফেটের দ্রবণের কথা বলছে তোমার 20 মিলিলিটার, নরমালিটি কত, এত। তাহলে নরমালিটি Sn ইজ ইকুয়াল টু কত, মোলারিটি S ইনটু কত, E। তাহলে এখান থেকে মোলারিটি S ইজ ইকুয়াল টু কত হবে, Sn ডিভাইডেড বাই E। তাহলে Sn এর মান কত, নরমালিটির ঘনমাত্রা কত, 0.2, তাই না? E কত বলতো 0.2। ভাই, কপার সালফেটের তুল্য সংখ্যা কত? কপার সালফেট কি একটা লবণ, লবণের তুল্য সংখ্যা কি বলতো ভাইয়া, ক্যাটায়নের মোট চার্জ কত, 2, তাই না? তার মানে 0.1 মোলার। তার মানে এই দ্রবণটার মোলারিটিতে ঘনমাত্রা কত, 0.1 মোলার। তাহলে W ইজ ইকুয়াল টু কি বলতো ভাইয়া, SMV বাই 1000। শিখছো না? শিখছো না? শিখছো? জি জি ভাইয়া। ভাই। শিখছো। জি তাহলে ভাইয়া। S এর মান বসাই দাও 0.1, M এর মান কত কপার সালফেটের জন্য বের করবা, ঠিক আছে? আয়তন হচ্ছে 20 মিলিলিটার আর 1000 দিয়ে ভাগ করবা, ঠিক আছে? এটাই কি আমাদের গ্রাম এককে W এর মান, ঠিক আছে? এটা খুব সহজ, বাসায় করে ফেলবা। তো এই ম্যাথটা 10% NaCl, ভাইয়া 10% NaCl এর মোলারিটিতে বের করবা, মোলারিটির সাথে কি সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা গুণ করবা, সিম্পল, ঠিক আছে? সিম্পল। তো এগুলা তোমরা বাসায় আজকে করে ফেলবা। তো আশা করি তোমরা
অনেক কিছু শিখছো আজকে। আগামী ক্লাসে মানে পরশুদিন আমরা অ্যাসিড ক্ষার টাইট্রেশন শুরু করব, ঠিক আছে? অ্যাসিড ক্ষার ভাইয়া টাইট্রেশন একটা আমরা, ম্যাথ প্রবলেম ছিল ভাইয়া, হ্যাঁ কোন ম্যাথ বলো? আমি ছবি দিতেছি মেসেঞ্জারে ভাইয়া, পরে দেখি। আচ্ছা